হ্যালো দর্শক, সবাইকে মেমোরিয়াল ডের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আপনারা জানেন যে সোমবার মেমোরিয়াল ডে, নিউ ইয়র্কে চলছে বইমেলা, আকাশে মেঘ, প্রেসিডেন্ট ট্রাম্পের যে ইমিগ্রেশন বা অভিবাসন নীতি, এই নীতি, দেন যুদ্ধ, এই সব কিছু মিলিয়ে একটা সাংঘাতিক ধরনের ক্রাইসিসের মধ্য দিয়ে শুধু যুক্তরাষ্ট্র নয়, পুরো বিশ্ব এই ক্রাইসিসের মধ্যে চলছে। এর উপরে আমাদের অভিবাসী সমাজ, যারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে একটা নতুন স্বপ্ন নিয়ে দেশে এসেছেন, তাদের উপরে মরার উপর খাড়ার গায়ের মতো অভিবাসনের বিভিন্ন নীতি, তাদের বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন, বিভিন্ন ধরনের আপনার নীতিমালা, এগুলো আরোপ করা হচ্ছে এবং যার পরিপ্রেক্ষিতে সর্বত্র এক ধরনের অনিশ্চয়তা, দুশ্চিন্তা, আপনার উদ্বেগ, এটা সর্বত্র আমরা দেখতে পাচ্ছি। এর পরিপ্রেক্ষিতে আমার মনে হয়েছে যে আমাদের অভিবাসী অনেকের সাথে আমি কথা বলেছি, আমার কাছে সবাই যেন এক ধরনের ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন যে আমাদের কি হবে ফিউচার। আমার যারা বিশেষ করে একটি সুন্দর স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে এসেছেন, তারা হয়তো পরিস্থিতির কারণে দেশ ছেড়ে, নিজের স্বদেশ ছেড়ে বা মাতৃভূমি ছেড়ে এদেশে এসেছেন, কিন্তু আসলে আলটিমেটলি এখানে যে ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে তারা যাচ্ছেন, প্রতিক্ষণেই তারা এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠার মধ্য দিয়ে তাদের সময় কাটছে যে আমাদের কি হবে। আজকে দেখা যাচ্ছে ইমিগ্রেশনের এক ধরনের রেস্ট্রিকশন, কালকে দেখা যাচ্ছে ডিপোর্টেশন, এরপরে দেখা যাচ্ছে আবার আপনার ভিসা, সব ধরনের ভিসা স্থগিত করা, তারপরে আবার গত পরশুদিন আপনারা জানেন যে গ্রিন কার্ডে আবেদনের ব্যাপারটি আবার চেঞ্জ করা হয়েছে। সব মিলিয়ে অভিবাসীদের জন্য এই সময়টি খুব একটা ভালো সময় না। এর পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে অনেকেই বিভিন্ন ধরনের মানসিক দুশ্চিন্তায় ভুগছেন। এর পরিপ্রেক্ষিতে আমি নিজে চিন্তা করলাম যে আসলে টাইম টেলিভিশন বিভিন্ন দুর্যোগ মুহূর্তে কমিউনিটির পাশে যেভাবে দাঁড়ায়, তার প্রমাণ আপনারা জানেন যে এই যে একটি বিশেষ ক্রাইসিস আমরা অতিক্রম করছি, এই ক্রাইসিসে টাইম টেলিভিশন কী ভূমিকা রাখতে পারে। এর পরিপ্রেক্ষিতে আমি আজকে এই অনুষ্ঠানে অন্য কোনো বিষয় না রেখে একটি বিষয়ে আমি আজকে আলোচনার সিদ্ধান্ত নিয়েছি। এবং গতকালকে ডক্টর নুরুন বেগম এখানে এসেছিলেন, যিনি মানসিক রোগ বিশেষজ্ঞ, এবং আমি তার সাথে আজকে আলোচনা করেছিলাম ইন জেনারেল মানসিক রোগ নিয়ে না, আমি আলোচনা করেছিলাম যে ইমিগ্রেন্ট জীবন বা অভিবাসী জীবন এবং মানসিক স্বাস্থ্য, এই বিষয়টি কেমন হওয়া উচিত, বা আমরা কী ধরনের ক্রাইসিস বা মানসিক সমস্যায় ভুগছি, এই বিষয় নিয়ে আলোচনা এবং তার সমাধান। এই বিষয়টি আমি গুরুত্ব চিন্তা করেই আমি আলোচনা করেছিলাম এবং অন্য একটি অনুষ্ঠানের ব্যানারে এটা আমি রেকর্ডও করেছিলাম। কিন্তু পরে আমি চিন্তা করে দেখলাম যে আমাদের ভিউয়ার যারা আছেন, তাদের যে বর্তমান যে ক্রাইসিস, এই বিষয়টি অত্যন্ত জুৎসই এবং যুগোপযোগী হবে, যার কারণে আজকে শুধুমাত্র এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। এবং এই আলোচনা করবেন ডক্টর নুরুন বেগম, আপনারা সবাই তাকে চেনেন, যিনি পেন ইউনিভার্সিটিতে আপনার কর্মরত এবং একজন বড় ধরনের মানসিক রোগ বিশেষজ্ঞ। তার দুটি বই এই বিষয়ের উপর বেরিয়েছে। সো এই বিষয়টি আজকে প্রধান আলোচনার বিষয় থাকবে। আমরা আশা করি আপনারা সবাই এই অনুষ্ঠানটি শুনবেন এবং সবাই আপনাদের প্রত্যেকের কাজে লাগবে তার এই আলোচনা, যার কারণে অন্য কোনো গেস্ট আজকে আমরা রাখছি না, একমাত্র এই বিষয়েই আমরা আলোচনা করব। যাই হোক, আজকে একমাত্র নিউজ আপডেট এবং ওই বিষয়টি থাকবে, অন্য কিছু থাকবে না। শুরু করব নিউজ আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে যারা ফেসবুকে দেখছেন, আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল হাসান, যাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের, এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক, শ্রোতা এবং প্যানেলিস্ট সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ রবিবার, মে মাসের 24 তারিখ। আজই প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে ইরানের সঙ্গে আলোচনার সুশৃঙ্খল ও গঠনমূলক ভাবে এগিয়ে চলার কথা তিনি বলেছেন, এবং তিনি যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের নির্দেশও দিয়েছেন যে তারা যেন কোনো চুক্তিতে পৌঁছতে তাড়াহুড়া না করেন। প্রেসিডেন্ট ট্রাম্পের এখন আর কোনো তাড়াহুড়া নেই, তবে বিভিন্ন অসমর্থিত সূত্রের খবরে দেখা যাচ্ছে যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে 60 দিনের একটি যুদ্ধবিরতি চুক্তির ব্যাপারে পাকিস্তানের আগ্রহটাই বেশি, এবং সেই অনুযায়ী কথাবার্তা চলছে যে আপাতত 60 দিনের একটি যুদ্ধবিরতি থাকবে এবং এই সময়টাতে হরমুজ প্রণালী উন্মুক্ত থাকবে। তবে এই বিষয়টি যুক্তরাষ্ট্র, পাকিস্তান কিংবা ইরানের পক্ষ থেকে এখনো জানানো হয়নি, তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে এই ধরনের খবর আসতে শুরু করেছে। তবে প্রেসিডেন্ট নিজে যেটি বলেছেন সেটি হচ্ছে যে এই জন্য তিনি আরো সময় দিতে রাজি আছেন যুদ্ধবিরতির ব্যাপারে, এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তারা যেন তাড়াহুড়া না করেন।
এবং তিনি বলেছেন যে একটি সম্ভাব্য চুক্তি নিয়ে প্রকাশিত খবরাখবরকে কেন্দ্র করে বেশ কয়েকজন রক্ষণশীল রিপাবলিকান সিনেটরের তীব্র সমালোচনার প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ট্রাম্প এই মন্তব্য করেছেন। যদিও সমালোচনাকারীদের মধ্যে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র সিনেটর লিন্ডসে গ্রাহাম, যিনি সাউথ ক্যারোলিনা থেকে নির্বাচিত রিপাবলিকান দলীয় সিনেটর, তিনিও রয়েছেন যারা এই যুদ্ধের ব্যাপারে বিশেষ করে যুক্তরাষ্ট্রের নীতি এবং যুক্তরাষ্ট্রের কার্যক্রম সম্পর্কে তিনি প্রশ্ন তুলেছেন। এবং তার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট ট্রাম্প খুব তাড়াহুড়া করতে চাচ্ছেন না। তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের নির্দেশ আছে তারা যেন কোনো তাড়াহুড়া না করে, তবে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে বলে এমন আশাবাদও প্রেসিডেন্ট ট্রাম্প ব্যক্ত করেছেন। এদিকে ইরানের প্রধান আলোচক বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তেহরান কোনো আপোষ করবে না। তিনি আজকে সেটা জানিয়েছেন এবং ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদন অনুযায়ী গতকাল শনিবার তেহরানে আলোচনার সময় ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এই মন্তব্য করেছেন পাকিস্তানি সেনা প্রধান আসিফ মুনিরকে। আসিফ মুনির গতকাল ইরানে ছিলেন, তেহরানে গিয়েছিলেন তিনি এই বিষয়ে আলোচনার অগ্রগতি অর্জনের জন্য। তবে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনিরকে পার্লামেন্টের স্পিকার ইরানের বলেছেন যে যুদ্ধ অবসানের আলোচনায় যুক্তরাষ্ট্র কোনো সৎ পক্ষ নয়, স্পষ্ট করে বলেছেন। এবং ইরান তার জাতীয় অধিকারের বিষয়ে কোনো আপোষ করবে না এবং তার মধ্যে ইরানের ইউরেনিয়ামও রয়েছে এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধ আর করবে না এমন প্রতিশ্রুতি রয়েছে। আজকে নতুন একটি তথ্য বেরিয়েছে যে ইরান $12 বিলিয়ন যে কাতার ফান্ড প্রস্তুত করা হচ্ছে মধ্যপ্রাচ্যের গালফ দেশগুলিতে উন্নয়নের জন্য, $12 বিলিয়ন গালফ ফান্ড, সেই কাতারের ফান্ড থেকেও ইরান অর্থ দাবি করেছে। তবে এই ব্যাপারে যুক্তরাষ্ট্র এখনো কোনো মন্তব্য করেনি। যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট অর্থাৎ বিচার বিভাগ জানিয়েছে যে তারা 6 জানুয়ারির ক্যাপিটাল দাঙ্গা সংক্রান্ত 2021 সালের 6 জানুয়ারি, আপনাদের মনে আছে যে দিন প্রেসিডেন্ট ট্রাম্প বিদায় নেবার পর্ব শুরু হয় হোয়াইট হাউস থেকে, নতুন একজন প্রেসিডেন্ট আর তার মাত্র 14 দিন পরে, 2 সপ্তাহ পরেই নতুন একজন প্রেসিডেন্ট বাইডেনের দায়িত্ব নেবার কথা ছিল। সেই সময়টাতেই 6 জানুয়ারি এক তাণ্ডব লীলায় পরিণত হয় ক্যাপিটাল ভবন এলাকাটি এবং সেই 6 জানুয়ারি ক্যাপিটাল দাঙ্গা সংক্রান্ত বিচারিক কার্যক্রমের খবর সম্বলিত সংবাদ বিজ্ঞপ্তিগুলো ওয়েবসাইট থেকে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট এবং এই তথ্যগুলিকে দলীয় স্বার্থের প্রচারণা হিসেবেই অর্থাৎ ট্রাম্প প্রশাসন, বর্তমানে যে ট্রাম্প প্রশাসন রয়েছে তারা সেই 6 জানুয়ারি দাঙ্গা সংক্রান্ত সকল প্রেস রিলিজ যেগুলি প্রেসিডেন্ট বাইডেনের সময় প্রস্তুত করা হয়েছিল এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে পাঠানো হয়েছিল সেগুলিকে দলীয় প্রচারণা হিসাবে বর্ণনা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের জাস্টিস ডিপার্টমেন্ট এবং তারা সেগুলি ওয়েবসাইট থেকে সরিয়ে নিয়েছেন। যুক্তরাষ্ট্রের ইন্টারনাল রেভিনিউ সার্ভিস বা আইআরএস নামে আমরা যাদের চিনি, তারা এমন একটি বিধান বাধ্যতামূলক করার বিষয়টি বিবেচনা করছে যার আওতায় ট্যাক্স পেয়ার বা করদাতাদের আগামী বছরের ট্যাক্স ফর্মে যুক্তরাষ্ট্রে তাদের নাগরিকত্বের অবস্থানটি প্রকাশ করতে হবে এবং এটি বাধ্যতামূলক করার ব্যবস্থা করা হচ্ছে। ট্রাম্প প্রশাসন যখন ফেডারেল সংস্থাগুলোকে তাদের ব্যাপক ইমিগ্রেশন এনফোর্সমেন্ট অভিযানের সাথে যুক্ত করার প্রচেষ্টা জোরদার করে চলেছে, ঠিক তখনই এই পদক্ষেপ গ্রহণের বিষয়টি সামনে এসেছে যে ট্যাক্স কর্মকর্তা ট্যাক্স ফর্মে নাগরিকত্ব সংক্রান্ত প্রশ্ন যুক্ত করার বিষয়টি সিরিয়াসলি বিবেচনা করছেন। পরিস্থিতি সম্পর্কে অবগত এমন 3 জন ব্যক্তির মতে যারা পেশাগত প্রতিহিংসার আশঙ্কায় নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন, তারা বলেছেন যে আইআরএস কর্মকর্তারা বর্তমানে ফর্ম 1040 যে ফর্মটি রয়েছে তার 2টি ভিন্ন সংস্করণ নিয়ে চিন্তা ভাবনা করছেন এবং এই ফর্মটি হলো সেই প্রধান ট্যাক্স ফর্ম যা ব্যক্তিরা তাদের আয়ের হিসাব জমা দিতে এবং বিভিন্ন ট্যাক্স সুবিধা দাবি করতে ব্যবহার করে থাকেন, ফর্ম আইআরএস এর 1040। গত নভেম্বর মাসে একজন ফেডারেল বিচারক আইআরএস এর কে এই তথ্য প্রকাশ করা থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছিল এবং ফেডারেল সরকার এই রায়ের বিরুদ্ধে আপিলও করেছে।
গত ফেব্রুয়ারি মাসে আইআরএস আদালতের কাছে স্বীকার করেছে যে তারা ভুলবশত 42,000-এরও বেশি ট্যাক্স পেয়ার অর্থাৎ করদাতার তথ্য ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির সাথে শেয়ার করেছে এবং ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি সেই তথ্য ডিপোর্টেশন কর্মসূচিকে এগিয়ে নেওয়ার কাজে ত্বরান্বিত করার কাজে ব্যবহার করেছে, সেটি ডিএইচএস ও স্বীকার করেছে। আইআরএস এর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তারা ডিপোর্টেশন কার্যক্রম আরো জোরদার করেছে। আইনি বিশেষজ্ঞরা বলছেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন প্রায় 1.8 বিলিয়ন ডলার অ্যান্টি উইপনাইজেশন অর্থাৎ অস্ত্রায়ন বিরোধী তহবিলটি এমন সব আইনি ও নৈতিক জটিলতায় জর্জরিত, যার সমাধান সম্ভবত একমাত্র কংগ্রেসই করতে পারবে। ট্রাম্প এবং বিচার বিভাগ, যেটি ডিপার্টমেন্ট অফ জাস্টিস, তখন তীব্র বিতর্কে ঝড় তুলেছিলেন যখন তারা প্রেসিডেন্টের ট্যাক্স বিবরণী ফাঁস হওয়ার ঘটনায় $10 বিলিয়ন ক্ষতিপূরণ চেয়ে দায়ের করা একটি মামলা প্রেসিডেন্ট ট্রাম্প স্বেচ্ছায় প্রত্যাহার করার উদ্যোগ নেন। একই সাথে তারা ঘোষণা দেন আইআরএস যে ওই অর্থের পরিবর্তে তারা এমন একটি প্রেসিডেন্ট ট্রাম্প $10 বিলিয়ন ক্ষতিপূরণ চেয়েছেন আইআরএস কর্তৃক তার ট্যাক্স রেকর্ড ফাঁস হয়ে যাওয়ার কারণে, এবং সেই ট্যাক্স রেকর্ডটি পরবর্তীতে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হয়েছিল। কিন্তু একই সাথে আইআরএস এর কর্মকর্তারা ঘোষণা দিয়েছিলেন যে তারা ওই $10 বিলিয়ন ক্ষতিপূরণ দেওয়ার পরিবর্তে একটি তহবিল গঠন করবেন, যা থেকে সরকারের অর্থাৎ বাইডেন সরকারের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করা ব্যক্তিদের ক্ষতিপূরণ প্রদান করা, এবং এটি সিনেটে রিপাবলিকানদের মধ্যে তীব্র সমালোচনা ও বিতর্কের সূত্রপাত করেছে। কয়েকজন সিনেটর অস্থায়ী অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যান্সকে ভৎসনাও করেছেন এবং তারা বলেছেন যে এই বিষয়টি সম্পূর্ণভাবেই অগ্রহণযোগ্য। এখন দেখা যাক এটি আইনি জটিলতায় পড়লে কি অবস্থা দাঁড়ায়। ডেমোক্র্যাট দলীয় সিনেটর নিউ জার্সি থেকে নির্বাচিত ক্যারি বুকার আজ বলেছেন যে ডেমোক্র্যাটরা নতুন নেতৃত্বের জন্য অন্য হয়ে উঠেছে, তাদের নতুন নেতৃত্বের প্রয়োজন। মধ্যবর্তী নির্বাচন আর 6 মাসেরও কম সময় দূরে। ঠিক এমনই অবস্থায় একজন ডেমোক্রেটিক সিনেটর হিসেবে দলের নেতৃত্ব এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে সতর্কবার্তা উচ্চারণ করলেন আজকে। আজ রবিবার সিএনএন এর স্টেট অফ দ্য ইউনিয়ন অনুষ্ঠানে জ্যাক ট্যাপারের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ক্যারি বুকার নিউ জার্সির ডেমোক্রেট সিনেটর, দলটির তিনি বলেছেন যে দলটির জরুরি ভিত্তিতে নতুন নেতৃত্বের প্রয়োজন। এমন এক সময় তিনি এই কথা বললেন যখন ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি 2024 সালের নির্বাচন নিয়ে তাদের বহু প্রতীক্ষিত পর্যালোচনাটি প্রকাশ করেছে মাত্র, অর্থাৎ 2024 সালে ডেমোক্রেটিক পার্টির ভরাডুবি প্রেসিডেন্সিয়াল নির্বাচনে এবং সিনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ব্যর্থতার বিবরণী তারা প্রকাশ করেছে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি। ঠিক সেই সময়টাতে এই বিষয় নিয়ে অর্থাৎ ডেমোক্রেটিক দলের নতুন নেতৃত্বের প্রয়োজন প্রশ্নটি তুলে আনলেন সিনেটর ক্যারি বুকার, যিনি নিউ জার্সি থেকে নির্বাচিত ডেমোক্রেট দলের সিনেটর। আজকে এমন একটি বিষয় শেষ করার আগে আলোচনা করতেছে যেটি একটি অনেকটা প্রাদুর্ভাব হিসেবে দেখা দিয়েছে নিউ ইয়র্ক সিটিতে। নিউ ইয়র্ক সিটির বেশ কয়েকজন রেস্টুরেন্ট মালিক অভিযোগ করেছেন যে বেশ কিছু তরুণ সম্প্রদায়ের লোকজন তাদের রেস্টুরেন্টে খেয়ে বিল দিয়ে না দিয়ে চলে যান, বরং বিল চাইলে তারা গালমন্দ করেন, গালিগালাজ করেন, ভর্ৎসনা করেন, এমনকি দোকানে ভাঙচুর করার উদ্যোগ নেন। এর মধ্যে অ্যাস্টোরিয়ার বৈশাখী রেস্টুরেন্টের স্বত্বাধিকারী এবং জ্যাকসনাইটের সানাই রেস্টুরেন্টের কর্মকর্তারাও জানিয়েছেন আমাকে যে তারা গত কয়েক সপ্তাহ ধরে এই জিনিসটি লক্ষ্য করছেন এবং বিভিন্ন যারা ক্রেতা যারা রেস্টুরেন্টে এসে অনেকেই প্রায় $100 উপরে খাওয়ার অর্ডার করেন। খাওয়ার পরে তারা বলেন যে তাদের কাছে পয়সা নাই, তারা চলে যেতে চান। পয়সা চাইলে তারা উদ্ধত হন, তাদেরকে ভর্ৎসনা করেন রেস্টুরেন্ট কর্মকর্তাদের এবং অনেক সময় ভাঙচুর করারও হুমকি দেন। এইবার পরে তারা দ্রুত রেস্টুরেন্ট ছেড়ে চলে যান। এতে রেস্টুরেন্ট মালিকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। শুধু তাই নয়, তারা যখন এই ধরনের দৃশ্যের অবতারণা করেন সেখানে অন্যান্য খদ্দেররা, কাস্টমাররা বিব্রত বোধ করেন এবং অনেকটা অসহায় বোধ করেন। এই বিষয়টি নতুন একটি সমস্যা হিসাবে দেখা দিয়েছে কমিটিতে, যে বিভিন্ন রেস্টুরেন্টে খেয়ে বিল পরিশোধ না করে চলে যাওয়া, বরং উল্টো রেস্টুরেন্ট কর্মকর্তাদের ভর্ৎসনা করা। তো এই বিষয়টি নিয়ে কথা বলুন, এটি একটি সামাজিক সংকট হিসেবে দেখা দিচ্ছে খুব অদূর ভবিষ্যতে। আপাতত এখানে শেষ করি, আবার আপনার সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন।
থ্যাংক ইউ নাজমুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, একটু আগে যেটা বলছিলাম আপনার, যে গতকালকে আমরা যে ডক্টর নুরুন বেগমের যে সাক্ষাৎকারটি নিয়েছিলাম, টাইম টক অনুষ্ঠানের মধ্যে আমরা এই সাক্ষাৎকার নিয়েছিলাম, বাট আমরা এই অনুষ্ঠানটি প্রচার না করে আমরা এই টাইম এক্সক্লুসিভের জন্য রেখে দিয়েছি আমাদের ভিউয়ার যারা আছেন তাদের জন্য, এবং এই অনুষ্ঠানটি এখন আপনারা প্রচার করব। আপনারা আশা করি আমাদের সাথেই থাকবেন, যাচ্ছি সেই অনুষ্ঠানে। দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি হেলথ অ্যান্ড ওয়েলনেস অনুষ্ঠানে। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে যে আলোচনা হয় স্বাস্থ্য বিষয় নিয়ে, এবং আজকে এই বিশেষ যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানটিতে এই জন্য আজকে আয়োজন করা হয়েছে যে মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস মান্থ এখন চলছে, এবং আমরা জানি যে আমাদের ঘরে ঘরে এই সমস্যাটি আছে। যে আমরা অনেকেই জানি যে হোয়াট ইজ মেন্টাল হেলথ প্রবলেম, অনেকে না জানার কারণে বিভিন্ন ধরনের পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, এবং আমরা এক ধরনের স্ট্রেসে ভুগি। এই বিষয়গুলো আসলে যদি পরিষ্কার থাকে যে ওয়েদার সামওয়ান ইজ ফেসিং এনি কাইন্ড অফ মেন্টাল হেলথ প্রবলেম, তাহলে কিন্তু এই সমস্যা আপনি কাটিয়ে উঠতে পারবেন এবং ওই লোককে সাহায্যও করতে পারবেন কীভাবে সে এই সমস্যা কাটতে পারে। সো মেন্টাল হেলথ কী, মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস মান্থের মেসেজ কী, আর সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে আমাদের, যে আমরা যারা প্রবাসে আছি, প্রবাসের বিভিন্ন কাজ, প্রবাসের সামাজিক জীবন, প্রবাসের লাইফ, প্রবাসের জীবন সংগ্রাম, এই জীবন সংগ্রামের সাথে মেন্টাল স্ট্রেস, ডিফারেন্ট মেন্টাল স্ট্রেসে আমরা ভুগি। এই বিষয়টি আমরা আজকে আলোচনা করব যে মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস মান্থ, এই মান্থে প্রবাসী যারা আমরা আছি তাদের যে মেন্টাল ডিফারেন্ট কাইন্ড অফ মেন্টাল স্ট্রেস, এটা কী ধরনের হতে পারে এবং এই সমস্যার সমাধানে আমরা কী ভূমিকা রাখতে পারি বা কী ধরনের ট্রিটমেন্ট আমাদের প্রয়োজন, এই বিষয়গুলো নিয়ে আজকে এই অনুষ্ঠানে আলোচনা করব আমরা। এবং আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন সেই সুদূর পেনসিলভেনিয়া থেকে এসেছেন ডক্টর নুরুন বেগম, যিনি মেন্টাল হেলথ বিষয়ে এক্সপার্ট এবং পিএইচডি, এমডি, পিএইচডি এবং ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া, যাকে ইউপিএন বলা হয়, ইউপিএনে তিনি বর্তমানে কর্মরত আছেন। একজন চিকিৎসা বিশেষজ্ঞ তিনি এই বিষয়ে, মেন্টাল হেলথ বিষয়ে। তার অনেক দুটো বই বেরিয়েছে ইতিমধ্যে এই বিষয়ের উপর। আজকে তিনি আমাদের স্টুডিওতে আছেন এবং তার সাথে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। ডক্টর নুরুন বেগম, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ তাহের ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। সো আগে প্রথমে জানতে চাই যে আপনার কাছে যে ইন জেনারেল মেন্টাল হেলথ যেটা বলা হয়, অনেকেই বুঝে না যে মেন্টাল হেলথ প্রবলেম কি। যেমন ধরেন, আপনাকে যদি সহজে বলি আরও, যে আপনার ঘরে আপনার শিশু, মেয়ে অথবা ছেলে, অথবা আপনার ঘরেরই একজন, সে কাজ করে অথবা স্টুডেন্ট, দেখা গেল যে স্কুলের যখন সময় আসছে সে স্কুলে যেতে যাচ্ছে না, বসে আছে, অথবা হঠাৎ করে কান্না শুরু করে দিল, কী হয়েছে আমার ভালো লাগতেছে না, অথবা বললো যে হঠাৎ করে যে আমি খুব ডাউন ফিল করতেছি। এবার আপনি হয়তো মনে করতেছেন যে ও তো স্কুলে না যাওয়ার জন্য এটা করতেছে, এবং এটা নিয়ে ঘরের মধ্যে একটা কেওয়াস হচ্ছে, আপনার বাচ্চার সাথে আপনি মিসবিহেভ করছেন, কিন্তু আপনি জানেন না যে বিকজ অফ মেন্টাল হেলথ ইটস হ্যাপেনিং। এবং আপনি যদি একজন মেন্টাল হেলথ প্রফেশনাল কাছে নিয়ে যান, তাহলে কিন্তু সে হেল্প করতে পারবে। দেখা যাবে হয়তো উইদিন এ মান্থ আপনার শিশু অথবা আপনার ঘরে যে এই ধরনের আচরণ করছে এবং সবার উপর ধরনের স্ট্রেসের কারণ হচ্ছে, সেই স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসছে। সো এই যে এক ধরনের মিসকমিউনিকেশন, আমাদের অজ্ঞতা যেটাকে বলি, আমি নিজেও এক্সপার্ট না, অজ্ঞতা, এই বিষয়গুলো আমাদের অনেক সমস্যার সৃষ্টি করে এবং আলটিমেটলি কোনো কোনো সময় ওয়ার্স্ট সিচুয়েশনের দিকে যায়। কারণ আপনি যাকে আপনি টার্গেট করছেন, যে বোধে এমনিতেই কাজ করছে, তাকে যত বেশি প্রেশার আপনি দিচ্ছেন, সে তার পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, সে হেল্প হচ্ছে না। সো আগে জানতে চাই আপনার কাছে যে এই মেন্টাল হেলথ যে ইস্যু, এটা কি ব্যাপারটি? ধন্যবাদ তাহের ভাই। একদম খুব বেসিক লেভেলে বলা উচিত তাহলে যে মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্যটা কি। হ্যাঁ, আমরা শারীরিক স্বাস্থ্য আমরা সবাই বুঝি, আমার জ্বর আসলো, আমার ব্লাড প্রেশার হাই হলো, আমার কোলেস্টেরল হাই, সেটা আমরা সবাই বুঝি, কারণ এটা দেখা যায়, মেজার করা যায়। মানসিক স্বাস্থ্যটা অনেক সময় দেখা যায়, কারণ এটা তো মন, আমাদের মন তো আর দেখা যায় না, মনের স্বাস্থ্য এটা। তাই মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সংজ্ঞাটা যদি আমরা বলি, এটা বলা হয় একটা কমপ্লিট ইমোশনাল, সাইকোলজিক্যাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং। অর্থাৎ আপনি মনের দিক থেকে, সাইকোলজিক্যাল দিক থেকে এবং একটা সোশ্যাল একটা ওয়েলবিং, যার মাধ্যমে আপনি কীরকম বিহেভ করছেন, আপনার থিঙ্কিং প্রসেসটা কী এবং আপনার অ্যাকশন কী এবং ইন্টারঅ্যাকশনগুলো কীরকম, সব কিছু মিলিয়ে একটা টোটাল ওয়েলবিং। তো এটা হচ্ছে একটা মানসিক স্বাস্থ্যের সংজ্ঞা। আর আপনি যদি বলেন যে মানসিক স্বাস্থ্যের সমস্যা হয়েছে কিনা আমরা বুঝবো কি করে, রাইট? যেমন আপনি বলছিলেন একজন শিশু সন্তান যাচ্ছে না স্কুলে, আমরা ধরে নিচ্ছি যে ও হয়তোবা, আপনি যেটা বলছিলেন, হয়তোবা ফাঁকি দেওয়ার জন্য যাচ্ছে না, কিন্তু আসলে যে সে ক্রাইসিসে আছে সেটা হয়তোবা আমরা জানি না। তো মানসিক স্বাস্থ্যের সমস্যা আছে কিনা সেটা আমরা বুঝবো কিভাবে? খুব
বেসিক লেভেলে যদি আমরা বলি, ইয়েস দিস ইজ আ বেসিক কোয়েশ্চন। হ্যাঁ, আমি বেসিক ভাবেই বলার চেষ্টা করি, সহজ করে, যাতে আমাদের দর্শকরা বুঝতে পারে, রাইট? একটা জিনিস কি, কিছু জিনিস প্রথমেই যখন একটা জিনিস দেখবেন যে একটা আচরণগত পরিবর্তন হচ্ছে, এই আচরণগত পরিবর্তনটা কেমন, এটা হতে পারে যেমন যে শিশু বাচ্চা সে স্কুলে যাচ্ছে না, সেটা যদি একটা কনসিস্টেন্সিলি যাচ্ছে না, সে একটা আচরণগত পরিবর্তন, যেটা সে অনেক দিন ধরেই আপনি সেই আচরণগত পরিবর্তনটা দেখছেন। যদি আজকে একরকম কিন্তু কালকে হয়তো সে স্কুলে গেল, সেটা কিন্তু আমরা সমস্যার কথা বলছি না। এই আচরণগত পরিবর্তনগুলো কিরকম হতে পারে? কেউ হয়তো বা বেশি ঘুমাচ্ছে, কেউ হয়তো বা ঘুমাচ্ছেই না, অথবা কেউ হয়তো বলতেছে কি জানেন, যে যেমন ধরেন সে সকালে বা যখন স্কুলে যাচ্ছেন আপনি তাকে বললো আই এম টায়ার্ড, সে ফ্যাটিগ রাখছে, সো দ্যাট মিন্স তার শারীরিক অবস্থা, মেন্টাল অবস্থা যেটা, এটাকে তাকে আগাতে দিচ্ছে না, তাকে ধরে রাখছে। এটাকে আমরা বলি ল্যাক অফ মোটিভেশন। হ্যাঁ, এটার একটা একদম আমরা যখন মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার বা আমাদের যে টার্মগুলো, তো সেখানে একটা টার্মই আছে যেটাকে বলা হয় ল্যাক অফ মোটিভেশন। কিছু করতে ইচ্ছা করে না, একদম কিছু, সকালে উঠে গোসল করতেও ইচ্ছা করছে না, বা দাঁত ব্রাশ করতেও ইচ্ছা করছে না, কিছুই করতে তার ইচ্ছা করছে না। এবং যেটা হয় যে জিনিসগুলো সে আগে এনজয় করতো, যেমন ওয়াচিং টিভি মনে করেন, বা একটা ভিডিও গেমস খেলা বা যা কিছু করা, সেটা এখন সে আর এনজয় করছে না। হ্যাঁ, প্রথমত আপনি যদি দেখেন যে একটা আচরণগত পরিবর্তন হচ্ছে, যে জিনিস সে আগে এনজয় করতো সেটা সে করছে না, সে বেশি ঘুমাচ্ছে অথবা কম ঘুমাচ্ছে, তার কাজের কোনো মোটিভেশন নাই, কোনো কিছু করছে না। পাশাপাশি যেটা হয়, যখন একটু সিরিয়াস হয়ে যায়, সে হয়তো বা বলছে আমার বেঁচে থাকতে ইচ্ছা করছে না, অথবা কেউ কিন্তু অতিরিক্ত মাত্রায় খুশি হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলি ম্যানিয়া। হ্যাঁ, অর্থাৎ অপোজিট অফ ডিপ্রেশন। যে হয়তো বা নর্মালি কাজ করছে, সে হয়তো বা দিনের পর দিন বা রাতের পর রাত না ঘুমিয়েও নানা প্রজেক্ট করছে, কোথাও হয়তো বা স্পেন্ডিচার করছে, অনেক মানি খরচ করে ফেলছে, ইম্পালসিভলি ডুইং সামথিং। আপনি দেখবেন যে কোনো কাজে তার যে আগের যে স্বাভাবিক কনসিস্টেন্সি ছিল, এর মধ্যে কোনো ধরনের ইনকনসিস্টেন্সি, অর্থাৎ আচরণগত তার পরিবর্তন হচ্ছে না, এবং সেই পরিবর্তনটা দীর্ঘমেয়াদী হচ্ছে কিনা, অর্থাৎ মনে করেন যে কয়েক সপ্তাহ কিংবা মাস হচ্ছে কিনা, এবং এর কারণে তার যে ফাংশনাল ক্যাপাসিটি, অর্থাৎ যে কাজগুলো করলে আমরা পরিবারে, সমাজে, সোসাইটিতে ফাংশন করি, তার সেই ক্যাপাসিটিটা ইম্পেয়ারমেন্ট হচ্ছে কিনা। এই তিনটা জিনিস যদি আপনারা সূত্রে একটা মিলাতে পারেন, তাহলে কিন্তু আপনারা ধরে ফেলতে পারবেন মেবি হি ইজ গোয়িং থ্রু সাম ক্রাইসিস, মেবি হি নিডস মোর হেল্প। থ্যাংক ইউ সো মাচ। সো আমি আপনার আজকে আরেকটা বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করবো, যে আপনি একটা বই নতুন বের হয়েছে, অ্যামাজনের মধ্যে খুব সম্ভবত পাওয়া যাচ্ছে, এবং আমি জানি না নিউ ইয়র্ক টাইমস এটাকে করবে কিনা, বাট আই উইল চেক অলসো। বাট আমি এর আগে জানতে চাই যে আমরা ধরেন মেন্টাল হেলথে তো ইন জেনারেল টার্ম আছে, অনেক বিভিন্ন ধরনের মানুষ তার বিভিন্ন ধরনের মেন্টাল হেলথ সমস্যা থাকতে পারে। সো আপনার প্রবাসে আমরা যারা আছি, বিশেষ করে আমাদের ভিউয়ার যেহেতু প্রবাসী, আমাদের টেলিভিশন প্রবাসী টেলিভিশন নিউ ইয়র্কের, সো আমরা জানতে চাই যে প্রবাসী যারা আছে, যারা ডিফারেন্ট কাইন্ড অফ স্ট্রেস, এক ধরনের ইনসিকিউরিটিতে ভুগে সবসময়, যে আমি সব ফেলে আসছি, একদিকে দেশের মায়া, দেশের প্রতি টান সবাইকে ফেলে আসছে, অন্যদিকে যখন এখানে আসছে তখন কাজের অনিশ্চয়তা, একটা নতুন পরিবেশ, ল্যাঙ্গুয়েজ সমস্যা, সব কিছু মিলিয়ে একটা বড় ধরনের আপনার অ্যাংজাইটির মধ্যে দিয়ে 24 আওয়ার থাকে করতে হয়, এবং আলটিমেটলি অনেকেই তো ডিপ্রেস হয়ে যায়, মেন্টাল অ্যাংজাইটিতে ভুগে, এবং এই অ্যাংজাইটির কারণে আপনি জানেন বিভিন্ন ধরনের রোগের শিকার হয়েছে। তো প্রবাসী যারা, তাদের কি ধরনের মেন্টাল অ্যাংজাইটি হয় এবং তাদের কি ধরনের হেল্প দরকার, কিভাবে হেল্প তারা পেতে পারে, এই বিষয়টি আজকে আপনারা জানতে চাই। এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। আমি বলবো তাহের ভাই, আপনাকে অনেক ধন্যবাদ যেটা আপনি আসলে আজকে এটা নিয়ে আমরা ডিসকাস করছি। এটা অনেকটা প্রবাসীদের মানসিক স্বাস্থ্য, আর আমি যদি আরেকটু ব্রড টার্মে বলি যে ইমিগ্রেন্ট মেন্টাল হেলথ, ইমিগ্রেন্ট মেন্টাল হেলথ যদি আমরা বলি, তো আমরা যারা প্রবাসী, যারা আমরা সেই অনেক দূর থেকে, শত মাইল দূরে আমাদের দেশকে ফেলে এখানে এসেছি, কেউ হয়তো বা অল্প সময়ের জন্য এসেছি, কেউ হয়তো বা পার্মানেন্টলি চলে এসেছি, তো আমাদের যে জার্নিটা, আমি মনে করি এই জার্নিটা একটা ফিজিক্যাল জার্নি না, এটা একটা টোটাল সাইকোলজিক্যাল এবং একটা ইমোশনাল জার্নি। অর্থাৎ আমরা শুধুমাত্র দেহ নিয়ে এখানে আসিনি, আমাদের পুরো মনোজগতে আমাদের একটা পরিবর্তন এখানে আমাদেরকে ছুঁয়ে যায় যখনই আমরা এখানে প্রবাসে আসি। তো এই ইমিগ্রেন্ট মেন্টাল হেলথ নিয়ে কিছু বলার আগে আমি একটু আমাদের দর্শকদেরকে বলতে চাই যে ইমিগ্রেন্ট মেন্টাল হেলথ নিয়ে কয়েকদিন আগেই কিন্তু
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সেপ্টেম্বরে 2025-এ ওদের একটা স্টাডিজ আমি দেখছিলাম, আসলে আমি এটা পড়ছিলাম খুব রিসেন্টলি। ওরা বলছে যে মানে যারা প্রথম যখন ইমিগ্রেশনটা হয় 1 থেকে 5 বছরের মধ্যে, এটা একটা হচ্ছে যে ক্রুশিয়াল টাইম, এই 1 থেকে 5 বছরের মধ্যে ইমিগ্রেন্টদের রেট অফ মানে ইনক্রিজ যেটা হয় সেটা হচ্ছে যে ডিপ্রেশন, এংজাইটি, পিটিএসডি এবং হচ্ছে যে ইভেন ইনক্রিজ সুইসাইডাল রিস্ক। এবং এটা কম্পারিজন টু যারা তাদের নেটিভ যারা ওখানে থাকে তাদের তুলনায় ইমিগ্রেন্টদের বেশি। এটা কিন্তু তাহলে আমরা মানে এটা স্টাডিজ, মানে এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের স্ট্যাটিস্টিক্স। আর আরেকটা জিনিস আমি বলতে চাই, বিশেষ করে এই সময়টাতে আমাদের একটা টোটাল জিওপলিটিক্যাল চেঞ্জ। আপনি এটা জানেন, এটা শুধুমাত্র যে আমেরিকাতে আছে তাই নয়, ট্রাম্পের নানা আমাদের যে ইমিগ্রেশন ইস্যু নিয়ে আমাদের এখন অনেক টার্মোয়েল চলছে, বিরোধিতার বিভিন্ন বক্তব্য, বিভিন্ন ধরনের আপনার হুমকি ধামকি এবং অনেক প্ল্যান তো চেঞ্জ হচ্ছে, অভিবাসীদের অনেক প্ল্যান। অনবরত গতকালকেও আপনি জানেন যে একটা প্ল্যান চেঞ্জ হয়েছে, যে এখন থেকে কেউ এখান থেকে গ্রিন কার্ড পাবে, তাকে দেশে যেতে হবে। সো ইটস অলসো আ বিগ মেন্টাল স্ট্রেস, বিগ স্ট্রেস এন্ড ইটস কামিং, রাইট? এবং এটা নিয়ে ইউসিএল তে, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়াতে ওদের একটা স্টাডি আমার কাছে মনে হয়েছে যেটা ইন্টারেস্টিং, 2024 দিকে ওরা স্টাডি করে দেখেছে যে ইমিগ্রেন্টের মেন্টাল হেলথটা, মানে যে ইনক্রিজ লেভেল অফ এংজাইটি অ্যান্ড ডিপ্রেশন কম্পেয়ার টু মনে করেন সেই 2015 থেকে 2024 কত। ওরা বলছে 140% হাই, মানে এতটাই বেড়েছে ফর দ্য ইমিগ্রেন্ট মেন্টাল হেলথের যে ইনক্রিজ রেট অফ। আপনি বলছেন 2015 থেকে 2013 সম্ভবত, 13 থেকে 24। তো এখন আমি যদি 25-এ আসি বা 26-এ ধরি তাহলে এটা ডেফিনেটলি আরো অনেক হাই হবে। হ্যাঁ, তো এটা আমি কেন বললাম যে আমরা যারা এখানে প্রবাসী, আমরা যারা এখানে ইমিগ্রেন্ট, হ্যাঁ, তারা যেন জানে যে দে আর নট অ্যালোন, তারা একা নয়, আমরা সবাই মিলেই এখানে আছি, এই জার্নিটাতে আছি। এবং তাদের মানসিক সমস্যার হতে পারে, তাদের ইনক্রিজ লেভেল অফ এংজাইটি, ডিপ্রেশন, ইভেন দ্য ট্রমা, দ্যাট প্রি এক্সিস্টিং ট্রমা অথবা এখনকার ট্রমা, এটা হতে পারে এবং তারা যেন সেইটার সাহায্য নেয়। কিন্তু কেন হয় এটা যদি আমরা একটু জানি তাহলে হয়তো আমরা এটা রেমেডিটাও আমরা হেল্প করতে পারবো, রাইট? কেন হয় এটা তো খুব সহজেই বোঝা যায়, কয়েকটা জিনিসের কারণে হয়। যেটা আপনি বলছিলেন যে প্রথমেই যেটা আমি বলি যে একালট্রেশন সিনড্রোম, মানে অর্থাৎ টোটালি ডিফারেন্ট কালচার। আমি যে ঘরে চিনতাম, যে হাট বাজার, যে বিল্ডিং, যে ট্রাফিক সিস্টেম, কোনো কিছুই কিন্তু আর মিল নাই, একদম টোটালি একটা ডিফারেন্ট কালচার। জাস্ট আপনি নিউবর্ন বেবির মতো, যে আমি একটা নতুন জায়গায় এসে নতুন জন্ম হয়েছে, নতুন ভাবে আপনি জন্মগ্রহণ, নতুন বিশ্ব। হ্যাঁ, এখানে সবাই অন্য ভাষায় কথা বলছে, কোথাও গিয়ে কিন্তু আপনি আপনার নিজেকে আর খুঁজে পাচ্ছেন না, এটা টোটালি একটা ডিফারেন্ট কালচার। ইট উইল ডেফিনেটলি ক্রিয়েট এ স্ট্রেস। নতুন শিশু যখন জন্মায় সে কিন্তু কাঁদে, কারণ সে একটা নতুন একটা পৃথিবী, নতুন একটা এনভায়রনমেন্টে আসছে। তো এটাও একটা কাইন্ড অফ সেরকম, রাইট? আরেকটা যেটা হয়, মানে কয়েকটা জিনিসের কারণে আমি 4-5টা একটু বলি, যেটা আপনি বলছেন, মানে বলতেই মনে পড়লো যে ধরুন একটা তো একালট্রেশন সিনড্রোম, আরেকটা যেটা হয় সেটা হচ্ছে যে আপনার আইডেন্টিটি ক্রাইসিস। আইডেন্টিটি ক্রাইসিসটা খুব ইম্পর্টেন্ট, কারণ কি সে তার সেন্স অফ বিলঙ্গিংটা খুঁজে পায় না। আমি এই শব্দটা বলি যে সেন্স অফ বিলঙ্গিং, অর্থাৎ যেখানে যাই মনে হয় যেন এখানে আমি বিলং করি না, আই ডোন্ট বিলং দেয়ার। হ্যাঁ, এই যে একটা আইডেন্টিটি ক্রাইসিস, এটা কিন্তু আমাদেরকে মানে একটা কাইন্ড অফ অদৃশ্য একটা দ্বন্দ্বের ভিতর দিয়ে আমরা যাই। আপনি দেখেন, এটা আর একটু আপনি ইয়ে করে বলি যে সেবার বাংলাদেশের একজন খুব নামকরা ব্যক্তিত্ব হয়তো আমেরিকা আসলেন, আসার পরে দেখা যায় যে ওনাকে কেউ পাত্তাও দিচ্ছে না, কেউ চিনছে না। উনি বাংলাদেশে যেখানে যে কোনো জায়গায় গেলে উনি সেলিব্রিটির সামনের কাতারে বসতে দিত, এখানে পিছনে বসে না, কি কোনো কিছু বলছে না। তখন উনি মনে করেন ওয়ার আই এম, ইজ ইট ফর হোয়াট I leave my country and here আমার সারা জীবনের সমস্ত কিছু শেষ হয়ে গেছে। এই যে একটা দ্বন্দ্ব, মারামারি, মনের মধ্যে একটা মনের সাথে সংঘাত, এটা কিন্তু খুবই ডেঞ্জার। খুবই, আপনি ওইখানে ছিলেন, এখন আপনি এখানে। হ্যাঁ, ইউ নিউ ইয়োরসেলফ, নাও ইভেন ইউ ডোন্ট নো ইয়োরসেলফ। আগে সবাই আপনাকে জানতো, এখন কেউ আপনাকে জানে না। এই যে একটা দ্বন্দ্ব, রাইট? আরেকটা জিনিস যেটা হয়, একটা হচ্ছে যে আইসোলেশন। হ্যাঁ, মানে আইসোলেশনটা খুবই ইম্পর্টেন্ট। আমি বলবো এই কেন মেন্টাল হেলথের এত সমস্যা হয়, কারণ ইউ ফিল ভেরি লোনলি।
বিশেষ করে 1 থেকে 5 বছর এই সময়টাতে আপনি হয়তো বা এখানে এখনো কোনো ফ্রেন্ড হয় নাই, কমিউনিটি হয় না, আপনি কাউকে চেনেন না, তার মাঝে আপনি কিন্তু সব সময় হয়তো বা আপনার দেশে ফেলে আসা আপনার প্রিয়জনের কথা ভাবছেন। এই সোশ্যাল আইসোলেশন বা লোনলিনেস অলসো এ ভেরি ইম্পর্টেন্ট কজ টু কজ লাইক মানে ইমিগ্রেন্ট মেন্টাল হেলথের রিস্ক ফ্যাক্টরের জন্য। আর আমি সবসময় এটা বলি যে প্যান্ডেমিকের পরে এটা যে লোনলিনেস, এটাকে বলা হচ্ছে কিন্তু লোনলিনেস এপিডেমিক। আপনি এই যে ইউএস সার্জন উনি কিন্তু একটা বলেছিলেন যে মানে আমেরিকার 50% পিপল আর সিগনিফিকেন্টলি লোনলিয়ার দ্যান বিফোর। হ্যাঁ, বিশেষ করে প্যান্ডেমিকের পর, আগেও লোনলি ছিল কিন্তু এখন এটাকে বলা হচ্ছে লোনলিনেস এপিডেমিক। এটা কতটা মারাত্মক হতে পারে যে আপনি যখন লোনলি, এই যে লোনলিনেসটা আপনি যদি ফিল করেন, সেটা বলছে যে এটার হেলথের এফেক্টটা কিরকম। যে একজন 15টা করে সিগারেট খায় প্রতিদিন, তার যে ফিজিক্যাল হেলথ পড়বে, ফিজিক্যাল হেলথ এফেক্ট পড়বে, লোনলিনেস ক্যান এফেক্ট সামওয়ান লাইক দ্যাট। সো দ্যাট টেলস আস এ লট। অর্থাৎ আপনি যখন ইমোশনালি লোনলি, দেন ইট ক্যান এফেক্ট ইউর ফিজিক্যাল হেলথ অ্যান্ড ইট ক্যান বি দ্যাট লাইক দ্যাট ক্যান ক্রিয়েট দ্যাট ইম্প্যাক্ট। তো ডেফিনেটলি এই যে কয়েকটা ছোট ছোট কথা বললাম, যে প্রথমে যে মানে সোশ্যাল আইসোলেশন, আইডেন্টিটি ক্রাইসিস, আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে প্রেশার। এই প্রেশারটা কি? ইকোনমিক প্রেশার। আপনি হয়তো বা এখন এখানে সার্ভাইভ করতে চাচ্ছেন, আবার আমাদের সবার দেশে টাকা পাঠাতে হয়, তারপরে এইটার একটা প্রেশার, এক্সপেকটেশনটা মিট করতে পারছেন কিনা। অনেকে আবার এক্সপেকটেশন মিট করতে না পেরে কিন্তু অনেকে খুব ক্রাইসিসে ভোগে, রাইট? দেন অলসো এর সাথে আনসার্টেনিটি, আপনি জানেন আনসার্টেনিটি, টোটালি আনসার্টেন, দে ডোন্ট নো ওয়েদার দে উইল বি এবল টু মেক ইট নেক্সট মান্থ। অনেকে আসলে গ্রিন কার্ড ছাড়া আসছে, গ্রিন কার্ড ছাড়া হবে কিনা। এই একটা তো হচ্ছে যে প্রেশার, আর একটা হচ্ছে এই ইমিগ্রেশন ইস্যু। এবং যারা আনসার্টেন ইমিগ্রেশন ইস্যুতে আছে তাদের কিন্তু রিস্ক অফ মেন্টাল হেলথ ক্রাইসিস ইজ মোর, কারণ দে আর অলওয়েজ ফিলিং আনসার্টেন। যেটা কোভিড প্যান্ডেমিক আমরা বলেছিলাম, উই ডোন্ট নো হোয়াটস গোনা হ্যাপেন নেক্সট ডে, এই যে একটা আনসার্টেনিটি, এটা কিন্তু সাইকোলজিক্যালি একটা প্রচন্ড প্রেশার তৈরি করে। হ্যাঁ, তো এগুলো সব কিছু মিলিয়েই আমি বলবো যে ইমিগ্রেন্ট মেন্টাল হেলথ ইজ এ টপিক উই নিড টু টক। এবং আমার মনে হয় যারা আমরা প্রবাসীরা এই শোটা দেখছি, সমাধান নিয়ে আলোচনা করি, হ্যাঁ সমাধান নিয়ে তো আলোচনা করবই, তবে আমি প্রবাসীদের কাছে এটাই বলতে চাই যে ইউ আর নট অ্যালোন। এটা 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 হতে পারে, এবং আপনি একজন ইমিগ্রেন্ট হিসেবে বিশেষ করে 1 থেকে 5 বছরের মধ্যে যদি আপনি এখন থাকেন এবং আপনার যদি এই সিমটমগুলো হয়, অথবা আপনি যদি মনে করেন যে ইউ নিড হেল্প, ইউ শুড গেট দ্য হেল্প। এটাই শুধু বলতে চাচ্ছি যে এবং ইউ আর নট অ্যালোন ইন দিস জার্নি। রাইট। সো আপনি জানেন যে এক সময় তো ছিল, কিছুদিন আগেও এই জুন থেকে কিন্তু অনেক লোক তাদের ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স হারাবে। আপনি জানেন মিলিয়নস অফ পিপল দে উইল লুজ देयर হেলথ ইন্স্যুরেন্স। এখন ইভেন ইমিগ্রেন্ট যাদের বৈধতা আছে এই দেশে, গ্রিন কার্ড আছে, তারাও কিন্তু আপনার একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি দে হ্যাভ টু পে। এখন তার আছে কি নাই এইটা ম্যাটার করে যে ইফ ইউ ওয়ান্ট টু গো টু এ ডক্টর অর আপনার গেট দ্য মেডিসিন, দেন ইউ হ্যাভ টু পে সার্টেন অ্যামাউন্ট অফ মানি। এখন তার যে ইনকামের সাথে এটা ম্যাচ করবে কিনা, এটা নিয়ে এক ধরনের বড় ধরনের অ্যাংজাইটি কাজ করে সবারই আছে। সো আপনি যেটা বলছেন যে ওকে, এটা আসলে আর আপনাকে আরেকটা জিনিস লাস্ট কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে যে এই সিচুয়েশনগুলো একজন মানুষের পক্ষে একা সমাধান করা সম্ভব না। এই জন্য সামাজিক হেল্প দরকার। সো আপনি জানেন যে আমাদের বাংলাদেশই মনে করেন, আমি যদি বাংলাদেশ নিয়ে বলি, বাংলাদেশি কমিউনিটির প্রায় শতাধিক সংগঠন আছে। হোয়াট শুড বি দ্য রোল অফ দি অর্গানাইজেশনস? আই থিঙ্ক এটা আপনি আসলে তাহের ভাই ধন্যবাদ যে আপনি জিনিসটা মানে এটা আপনি রেইজ করছেন আজকে। এক তো হচ্ছে মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা কথাই বলি না, হ্যাঁ, শুধুমাত্র হয়তো বা পার্সোনাল লেভেলে আমরা কিছু করার চেষ্টা করি, আপনি করেন বা বিভিন্ন টিভি প্রোগ্রামগুলো করার চেষ্টা করছে টু রিচ পিপল, কিন্তু আমাদের এত অর্গানাইজেশন, আমাদের শুধুমাত্র বিভিন্ন অনুষ্ঠান করা, অনেকগুলো টাকা ইনভেস্ট না করে সেখানে এই অনুষ্ঠানগুলো থেকে আসলে আমরা অনেক টাকা খরচ না করে আমরা যদি বিভিন্ন ইমিগ্রেন্ট রিলেটেড ইস্যুগুলোতে আমরা যদি ইনভেস্ট করি এবং আমরা যদি বেশ কিছু অর্গানাইজেশন যদি আমরা একত্র হয়ে কিছু করতে পারি, আমার মনে হয় এটা একটা ইম্প্যাক্টফুল জার্নি আমরা আমাদের ইমিগ্রেন্টদেরকে দিতে পারি। এবং সেখানে আমরা যদি মেন্টাল হেলথ নিয়ে একটু কাজ করি এবং আমরা
উই ক্যান হেল্প ইন মেনি ওয়েজ। হ্যাঁ, কিন্তু আমাদের সব অর্গানাইজেশনরা যদি আমরা একটু একত্র হই, অথবা কয়েকটা অর্গানাইজেশনরা যদি একত্র হয়ে কিছু ক্যাম্পেইন করে, তাদেরকে সার্ভিস দেয়, বিশেষ করে যখন প্রথম আসে 1 থেকে 2 বছর তাদেরকে কি ধরনের সাপোর্ট দেওয়া যায়, সেই সাপোর্টগুলো যদি তাদেরকে দেওয়া যায়, আমার মনে হয় এটার একটা অ্যাজ এ সেড একটা ইম্প্যাক্টফুল জার্নি আমরা তৈরি করতে পারি, যারা নতুন ইমিগ্রেন্ট অথবা যারা এখন অলরেডি ইমিগ্রেন্ট হয়ে স্টাবলিশ আছে, বাট দে আর গোয়িং থ্রু সাম ক্রাইসিস। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ এই বিষয়ে। ইটস ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড আমার মনে হয় যে দ্যাট কাইন্ড অফ আ ডায়ালগ উই হ্যাভ টু কন্টিনিউ। কারণ অনেকের পক্ষে আপনি যেভাবে সুন্দর করে মানে পয়েন্ট ওয়াইজ জিনিসগুলো তুলে ধরেন, অনেকের পক্ষে হয়তো সময় থাকে না, অনেক সময় হয়তো এই ধরনের ফোকাস হয় না, বাট আমার মনে হয় যে আপনার কথাগুলো খুব স্পষ্ট এবং পরিষ্কার হয়েছে। যাদের হেল্প দরকার ডেফিনেটলি দে উইল গেট দি হেল্প। আরেকটা যেটা বলছেন আপনি যে ডিমোটিভেশন, যেটা এই ডিমোটিভেশনটা আমাদের অনেকের মধ্যেই আছে, ঘরে ঘরে বলা যায়, রাইট? সো এই বিষয়ে আমরা মনে অন্য একদিন কথা বলবো, ইটস ভেরি লং, বাট আজকে যেটা মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস মান্থ, এই মান্থে এই বিষয়টি আজকে যেটা আপনি তুলে ধরেন, বিশেষ ইমিগ্রেন্ট হেলথ, এবং আপনি যেটা বলছেন যে 2013 থেকে 2020 বা 19 যদি আমরা 24 পর্যন্ত কত পার্সেন্ট জানি বেড়েছে মেন্টাল? 140% মেন্টাল হেলথ ক্রাইসিস ইমিগ্রেন্ট কমিউনিটি কম্পেয়ার যদি করা যায়। দ্যাট মিনস দেয়ার ইজ এ হিউজ ইম্প্যাক্ট অন দি চেঞ্জ অফ দি আপনার গভর্নমেন্ট। বিশেষ করে ট্রাম্প গভর্নমেন্ট আসার পরে যেভাবে আপনার, আমি যদিও ইটস নট এ পলিটিক্যাল প্রোগ্রাম, বাট ট্রাম্প প্রশাসন আসার পরে আমরা তো ধরেন ইমিগ্রেন্টদেরকে হেল্প নিয়ে হ্যান্ডেল করি। সো ইমিগ্রেন্ট বিরোধী যে বিভিন্ন যে আইন এবং বিভিন্ন পদক্ষেপ, যেমন আইস কর্তৃক ধরপাকড় বাড়ানো, আপনার ডিপোর্টেশন বাড়ানো, অল অফ এ সাডেন আপনার সব ইমিগ্রেশন প্রসেস বন্ধ করে দেওয়া, অল অফ এ সাডেন আমার ভাই বোন যাদেরকে আনতে চাচ্ছিলাম এটাকে স্টপ করে দেওয়া, এই সব মিলিয়েই একটা মারাত্মক ঝুঁকির মধ্যে, মারাত্মক ঝুঁকিতে, মানে বিশেষ করে মেন্টাল হেলথের যারা সাফার করছে তারাও কিন্তু মারাত্মক ঝুঁকিতে। আমি কয়েকদিন আগে আপনার একটা প্রোগ্রামে বলেছিলাম যে আমার পেশেন্ট, সে 6 মাস ধরে ওষুধ নিতে আসতে পারেনি, কারণ সে শুনেছে যে হসপিটালের আশেপাশে আইস ঘোরাঘুরি করছে। তারপর যখন তাকে আমি দেখেছি, তার একটা টোটাল সাইকোটিক ব্রেক হয়েছে। তো ডেফিনেটলি যারা হয়তোবা ভালো আছে, কিন্তু তাদেরও দেয়ার অ্যাট রিস্ক, যে এই টোটাল একটা জিওপলিটিক্যাল কারণে তাদের মেন্টাল হেলথের রিস্ক যেমন আছে। আর যারা অলরেডি সাফার করছে তারাও কিন্তু ভয়ে যাচ্ছে না ট্রিটমেন্ট নেওয়ার জন্য। তো এখানে এই জন্যই হয়তোবা আমাদের অ্যাজ এ কমিউনিটি এবং বিভিন্ন অর্গানাইজেশন হিসেবে আমাদের হয়তোবা এখানে কাজ করার অনেক সুযোগ আছে, এবং দে শুড ডু ইট। আপনি মনে করেন যে আপনি একটা পিকনিকে যাচ্ছেন, গিয়ে আপনি $20,000 খরচ করছেন, রাইট? বাট আপনি এখানে পিকনিকে কি হচ্ছে, হয়তো 200 লোক জড়ো হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, একটু আনন্দ হচ্ছে, এই তো, রাইট? হ্যাঁ, আমাদের মেন্টাল হেলথের জন্য এটাও দরকার, আপনার এন্টারটেনমেন্ট দরকার আছে, বাট এর চেয়ে বড় কাজ কিন্তু আরো অনেক বেশি আছে। এই জিনিসগুলো আমাদের, আমার মনে হয় যে উই হ্যাভ টু ফাইন্ড আউট হোয়াট ইজ দ্য ইস্যুস এন্ড হু ক্যান হেল্প আস ইন দিস ইস্যু, to find the right people, to help right person, right people. আর এই যে আপনি মানে যাদের ইমিগ্রেন্ট মেন্টাল হেলথ, আসলে আপনি সলিউশনের কথা বলছিলেন, তো এটা আমার মনে হলো যে একটু বলি, আসলে আমাদের সলিউশনটা নিয়েও কথা বলা উচিত। আমরা তো বললাম যে আসলে প্রথমে আমি যেটা বলতে চাচ্ছি, ইউ আর নট অ্যালোন, যেটা আপনি ইউ আর গোয়িং থ্রু দিস, কিন্তু কেন হলো সেটা আমরা বলেছি। সলিউশনটা কি? আসলে সলিউশনটা আমিও খুব শর্ট করে যদি বলি, একদম বেসিক লেভেলে, প্রথম যে জিনিসটা, যেটা আমার মনে হয় যে আমাদের এই যে আইডেন্টি ক্রাইসিস বা সেন্স অফ বিলঙ্গিং এর জন্য আপনি যেটা মনে করছেন যে আপনি আপরুটেড ফ্রম দ্য কালচার, এবং সেটার জন্য যে আপনার স্ট্রেস, প্রথমে যে জিনিসটা সব, বিশেষ করে যারা নিউ ইমিগ্রেন্ট বা যারা মোটামুটি স্টাবলিশড হয়েছে, যে জিনিসটাতে আমার মনে হয় কাজ করা উচিত, সেটা হচ্ছে যে টু ফাইন্ড ইউর ওন সেন্স অফ বিলঙ্গিং ইন দ্য নিউ কালচার। সেটার জন্য যেটা করা দরকার সেটা হচ্ছে যে আমি আমার কালচারকে ভুলে যাব না, আমি আমার ওন আইডেন্টিটিকে ভুলে যাব না, কিন্তু এখানকার যে কালচার সেটাকে আমি এমব্রেস করব। একটা যদি গাছ আমি চিন্তা করি, সেই গাছের আমাদের যে জার্নিটা, সেটার রুট হয়তো বা বাংলাদেশে, কিন্তু সেই গাছের সয়েলটা কিন্তু এখন কোথায়? এখন আমাদের এই আমেরিকাতে। তো আমাদের রুটটাকে আমরা কাটতে পারবো না, তাহলে গাছ কিন্তু বড় হবে না। কিন্তু সেই গাছে যে আমি পানিগুলো দিব বা যে সয়েলটা এখানে দিব, সেটা হতে হবে এই দেশের কালচারের সাথে। আমি যেমন আমার কালচারকে এমব্রেস করি, প্রাউডলি আমি ঈদ সেলিব্রেট করব, আমি নামাজে যাব যদি আমি মুসলিম হই, বা আমি যদি হিন্দু হই আমি টেম্পলে যাব, বা যেটা আমার কালচার, রাইট? সেটা যেমন আমি প্রাউডলি করব,
পাশাপাশি এদেশের যেসব কালচার আছে হয়তোবা আপনি 4th of July আমি পালন করব, 4th of July পালন করব, Thanksgiving আছে, ইভেন হ্যালোইনও যদি আপনি পালন করতে চান, আপনি সেই কস্টিউম পরে আপনি যদি এনজয় করেন, ক্রিসমাস পালন করেন। পাশাপাশি আরেকটা জিনিস কি জানেন, যে আমার কাছে মনে হয় যে বড় বড় যে ইভেন্টগুলো আছে, ইভেন ক্রিসমাস আমি মনে করি যে আপনি যদি ইভেন মুসলিম হন, যে আপনি ক্রিসমাস পালন করেন না, বাট ইউ শুড জয়েন উইথ দেম টু সেলিব্রেট দেয়ার জয়েস। তাহলে কি হবে জানেন, নিজেকে আপনি একাত্ম করতে পারবেন এবং তাদেরকে অন্য যারা আছে আপনার ঈদে তাদেরকে দাওয়াত করে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, হাউ ইউ আর like embracing this new culture. যখন আপনি দুটো জিনিস, একটা হচ্ছে যে ইউ কিপ ইউর, আমি তিনটা সহজ জিনিস আমি একটা টিপস বলি আর কি আমার অডিয়েন্সদের জন্য। ইউ কিপ ইউর ওন আইডেন্টিটি, ইউ এমব্রেস দ্য নিউ আইডেন্টিটি অ্যান্ড লার্ন মোর। এই তিনটা জিনিস, লার্ন মোর কি, আপনার যদি মনে হয় যে আপনার ইংরেজিটা শিখতে হবে ভালো করে, অনেকেই দেখা যাবে নতুন জবে যেতে পারে না, নতুন কালচারে নিজেকে বিলং করতে পারে না, কারণ দে ফিল শেকি, দে ফিল লেস অফ দ্য কনফিডেন্স, কারণ তাদের হয়তো ভালো করে ইংরেজি বলতে পারে না। তাহলে যেটা করতে হবে, তাদের সেই জিনিসগুলোতে তাদের ফোকাস করতে হবে, স্কিলটাকে ডেভেলপ করতে হবে। এই দেশে সাস্টেন করার জন্য যে স্কিলগুলো লাগে, সেই স্কিলগুলো যেন, সেটা যদি আপনার ল্যাঙ্গুয়েজ হয় অথবা জবের স্কিল, যা কিছু লাগে সেটা যেন সে এমব্রেস করতে পারে। এই তিনটা পয়েন্ট যদি তারা একটু খেয়াল করে, আই থিঙ্ক আমরা আমাদের অনেকগুলো সমস্যাকে আমরা সমাধান করে যাবে। তিনটা পয়েন্ট বললাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর দিস। সো আপনার বই নিয়ে একটু আলোচনা করি খুব সংক্ষেপে, যে এই বই সম্পর্কে যদি আপনি নিজেই বলেন, আমি বইটা পড়ি নাই, আমি আজকে দেখলাম বইটা। সো এই বই আপনি তো এর আগেও আমার মনে একটা বই নিয়ে আমরা আলোচনা করেছিলাম, একটু বই বেরিয়েছিল, দিস সেকেন্ড বুক। আচ্ছা, এই বই নিয়ে একটু যদি স্ক্রিনে দেখান বইটা। অবশ্যই, জি, আমি দর্শকদের জন্য দেখাচ্ছি, এটা আমার নতুন বই, এটা এসেছে 1 সপ্তাহ হয়েছে। বইটির নাম সিন্স দ্য প্যান্ডেমিক, এ গাইড টু মেন্টাল ওয়েলবিং ইন এ চেঞ্জড ওয়ার্ল্ড। বইটি এখন অ্যামাজনে পাওয়া যাচ্ছে, বার্নস নোবেলস, ইনগ্রাম, কোবো এবং অ্যাপল আইবুকও পাওয়া যাচ্ছে। বইটি মাত্র এসেছে 1 সপ্তাহ হলো। বইটি নিয়ে যদি একটু বলি, হ্যাঁ অবশ্যই। বইটি আসলে যখন আমাদের প্যান্ডেমিক শুরু হয়, সেই প্যান্ডেমিকের সময়ে আমাদের সোসাইটি বা আমাদের যে পুরো ওয়ার্ল্ড, সেটা কিন্তু পুরোপুরি পরিবর্তিত হয়ে গেছে। এবং সেই মুহূর্তে যখন প্যান্ডেমিকটা শুরু হয়, তখন আমার কাছে মনে হয়েছিল একজন মা হিসাবে, একজন ফ্রন্টলাইন হেলথ কেয়ার ওয়ার্কার হিসাবে, এবং একজন একজন সাধারণ মানুষ হিসাবে আমার মনে হয়েছিল যে আমরা শুধুমাত্র একটা পাবলিক হেলথ ক্রাইসিস লিভ করছি না, আমরা শুধুমাত্র প্রতিদিন নাম্বার অফ মিলিয়নস অফ ডেথ কাউন্ট করছি না, আমরা আসলে আরেকটা হিডেন প্যান্ডেমিকের মধ্য দিয়ে যাচ্ছে, যেটা হচ্ছে মেন্টাল হেলথ প্যান্ডেমিকের মধ্য দিয়ে। এবং প্যান্ডেমিকের সময়ে মেন্টাল হেলথের যতগুলো মাল্টিফ্যাসেটেড ওয়েজে এই এফেক্টগুলো পড়েছে, এবং যার এফেক্ট, লিঙ্গারিং এফেক্ট আমরা বয়ে বেড়াচ্ছি এবং বয়ে বেড়াবো, সেইগুলোকে নিয়ে এই বইটি লেখা। এবং এখানে যেমন আমাদের চিলড্রেন্স মেন্টাল হেলথ আছে, এখানে আছে আমাদের গ্রিফ নিয়ে একটা চ্যাপ্টার আছে, আমরা সবাই স্বজন হারানোর শোক আমরা বয়ে বেড়াচ্ছি, তখন আমরা অনেকে হারিয়েছি যাদেরকে আমরা হয়তো ছুতেও পারিনি। এবং এটার একটা টার্ম আছে যেটাকে আমরা বলি প্রলংড গ্রিফ, স্বজন হারানোর শোক, কিন্তু প্রলং মানে হচ্ছে যে একটা কিন্তু হয়তো সারা জীবনই বয়ে বেড়াতে হবে। সেটি নিয়েও একটি লিখেছি। ডিজিটাল এডিকশন নিয়ে একটা বড় চ্যাপ্টার লিখেছি, যেটা আমাদের আসলে শুরুই হয়েছিল এই প্যান্ডেমিকের সময়ে, এবং সবাই আমরা কাইন্ড অফ একটা কঠিন সময় পার করছি। এখন আমরা ওইটার এফেক্ট, এটা যাবে না, এটা একটা চেঞ্জ হয়ে গেছে, এটা টোটাল মানে আমাদের পরিবর্তিত বিশ্বে এটার আর চেঞ্জ হবে না। পাশাপাশি আমাদের ফ্রন্টলাইনার্স মেন্টাল হেলথ নিয়ে আছে, এবং সবচেয়ে জিনিসটা যেমন তখন ইনসমনিয়া নিয়ে আমি একটা চ্যাপ্টার লিখেছি। তখন সবাই আমরা যে একটা ইনসমনিয়া, ঘুমাতে পারছিলাম না, এটাকে নামই ছিল করোনাসোমনিয়া, কিন্তু ইনসমনিয়া কিন্তু এখনো ভেরি মাচ প্রিভ্যালেন্ট, এবং তারা এটা নিয়ে পড়তে পারে। পাশাপাশি এখানে আছে আপনাদের কোভিড লং হলার্সদেরকে নিয়ে আছে, নিউরোসাইকোলজিক্যাল ডিসঅর্ডার্স নিয়ে আছে। এবং কোভিড লং হলার্স কিন্তু মানে এটা লিঙ্গারিং, এটা কিন্তু বছর ধরে থেকে যায় যাদের কোভিড লং হলার্সে যারা ভোগে। তো আমি চেষ্টা করেছি প্রতিটা চ্যাপ্টারেই অ্যাড্রেস করার, এবং এখানে প্রতিটা চ্যাপ্টারের শেষে রিমেডি দেওয়ার চেষ্টা করেছি, যাতে বইটা পড়ে তারা একটু জানতে পারে তাদের কি 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 স্টেপ নেওয়া উচিত, এবং সমাধান আছে প্রতিটা চ্যাপ্টারের শেষেই। এবং আরেকটি জিনিস আমি একটু বলি, যে আমি মনে করি বইটি হয়তোবা ভবিষ্যতে ছোট একটা হিস্টোরিক্যাল ফুটপ্রিন্ট রেখে যাবে। যে সাবজেক্টের কথা আপনি বলছেন, আমার কাছে মনে হয় যে
it will be a historical footprint for future anyone, generation. for anyone. They হ্যাঁ। need to they need to read the book. রাইট, আমি ওইটা কেন বলছি হিস্টোরিক্যাল পার্সপেক্টিভে তাহের ভাই, আমরা যখন প্যান্ডেমিক শুরু হয় তখন কিন্তু সেই 100 বছর আগে যে ইনফ্লুয়েঞ্জা প্যান্ডেমিকটা হয় সেটা নিয়ে আমরা রিসার্চ করা শুরু করি, তখন তারা কিভাবে প্যান্ডেমিকটা সার্ভাইভ করেছে সেই 100 বছর আগে, 100 বছর আগে। তো আমি যদি কোনো ভবিষ্যতে এরকম কোনো একটা ক্রাইসিস আমাদের আবার হিউম্যানিটি ফেস করে, কোনো প্যান্ডেমিক আসে অথবা প্যান্ডেমিকের মতোই কোনো একটা ক্রাইসিস হয়, তখন হয়তো বা ভবিষ্যৎ জেনারেশন এই বই ফেরত যাবে, ওরা দেখবে আমরা কিভাবে কোপ করেছি, আমরা কিভাবে সার্ভাইভ করেছি, আমাদের কি কি সমস্যা হয়েছিল। মেবি দে উইল লুক ইনটু দিস বুক অ্যাজ এ হিস্টোরিক্যাল ফুটপ্রিন্ট এন্ড গো ব্যাক। শিওর, থ্যাংক ইউ সো মাচ। লাস্ট এক মিনিট, আমাদের সময় শেষ হয়ে গেছে, যে এটার কি কোনো বাংলা এডিশন বের করার কোনো প্ল্যান আছে আপনার? আমার যেটা প্ল্যান আছে যে আরেকটু বড় কলেবরে এইটার টপিকগুলোকে যেমন থাকবে, কিন্তু পাশাপাশি যেটা নিয়ে আমরা বাংলা পার্সপেক্টিভটাকে আপনি, হ্যাঁ, আমি যেটা ইচ্ছা আছে সেটা হচ্ছে যে ইমিগ্রেন্ট মেন্টাল হেলথ, অর্থাৎ আমাদের যে ইন্টারজেনারেশনাল যে কনফ্লিক্টের কারণে যে মেন্টাল হেলথগুলো প্রবাসীদের হয় অথবা ইমিগ্রেন্ট মেন্টাল হেলথ যেটার যে ক্রাইসিসগুলো হয়, কিন্তু সেটা যেন বাংলাদেশিদের কালচারাল পার্সপেক্টিভ থেকে ইনক্লুড করে আমি একটু বড় আকারে বড় কলেবরে একটা কিছু লিখতে চাই। আশা করি দর্শক মানে আমার পাঠকদেরকে ভবিষ্যতে আমি এটা সার্ভ করতে পারবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ এবং কংগ্রেচুলেশন। আপনার বইটা একটু আমি হাতে নেই। অবশ্যই। সো সিন্স দি প্যান্ডেমিক, এ গাইড টু মেন্টাল ওয়েলবিং ইন এ চেঞ্জ ওয়ার্ল্ড, বিউটিফুল নেম অলসো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, আপনাকে কংগ্রেচুলেশন। দর্শক, আমরা যে বিষয়গুলো আজকে আলোচনা করলাম, এই বিষয়গুলো আসলে আমি নিজেও অনুষ্ঠান শুরুর আগে আমি বুঝতে পারিনি ইট উইল বি সো হার্ড টাচিং এবং এত ইম্পর্টেন্ট সাবজেক্ট আমরা আলোচনায় যাব, এত ডিপে আমরা যেতে পারবো। বাট থ্যাঙ্কস গড যে আমরা আলটিমেটলি আপনাদের কথা চিন্তা করেই, আর আমরা সবাই যেহেতু প্রবাসী থাকি, সুতরাং প্রবাসীদের যে মেন্টাল, তাদের হৃদয়ের যে আকুতি, এটা আমাদের চেয়ে কেউ ভালো বুঝবে না। সো আমরা এই জন্য এত ডিপে যেতে পারি আপনারা, আমরা এত টাচ ফিল করি যে কোনো আলোচনার মধ্যে। সো আজকের যে বিষয়গুলো আলোচনা করেছেন প্রফেসর নুরুন বেগম, আপনারা আমি আমার মনে হয় যে একদম প্রত্যেকের জীবনের সাথেই এটা সম্পৃক্ত এই বিষয়গুলো, এই সমস্যাগুলো। আপনারা আশা করি এই বিষয়গুলো জানবেন, নিজেরা বোঝার চেষ্টা করবেন এবং নিজের জীবনে যদি কোনো সমস্যা থাকেন, তো উনি যেটা বলেছেন যে আপনি কখনো নিজেকে লোনলি ফিল করে একা মনে করবেন না। আপনি আপনার পরিবেশ, প্রতিবেশ, সামাজিক অবস্থান সব দেখবেন, আপনার পরিবারের সাথে আলাপ করবেন, আপনার বন্ধুবান্ধব যারা তাদের সাথে শেয়ার করবেন, সামাজিক বিভিন্ন সংগঠন আছে তাদের সাথে শেয়ার করবেন, আমরা আছি, আমরা মিডিয়া হিসাবে আছি, আমাদের সাথে শেয়ার করবেন। এবং আমরা তখন দেখব যে ওয়ার দ্য হেল্প অ্যাভেলেবল। আপনাদের যে কোনো জায়গায় যে কোনো হেল্প যদি প্রয়োজন হয়, টাইম টেলিভিশন কিন্তু এই কমিউনিটির আপনি বলতে পারেন একটা মিরর, আয়না। এইখানে আপনারা বলবেন, আমরা আপনাদেরকে যে জায়গায় যে হেল্প দরকার চেষ্টা করব আমরা যে সেই জায়গায় সেই হেল্পটা আপনাকে প্রোভাইড করা যায় কিনা। যাই হোক, এই বইটি আমিও দেখাচ্ছি আপনাদেরকে। সো এই বইটি অ্যামাজনে আপাতত পাওয়া যাচ্ছে এবং ডক্টর নুরুন বেগম যেটা বললেন যে এই বইটি আরও একটু বৃহৎ আকারে একটু বেশি ব্যাখ্যা দিয়ে ইমিগ্রেন্ট পার্সপেক্টিভ, ইমিগ্রেন্ট যারা অভিবাসী আমরা যারা আছি তাদের জীবনকে সামনে রেখে উনি বইটিকে আরও নতুন করে সাজিয়ে বাংলায় বের করার চেষ্টা করবেন। বাট আমি যেটা আবেদন করবো আপনাদেরকে যে আমরা প্রত্যেকে সাপোর্ট করা উচিত, আমরা যারা বাইরে আছি। এই বইটি যদি আপনারা কিনেন, দেন ইউ আর সাপোর্টিং নট ডক্টর নুরুন বেগম, আপনি সাপোর্ট করছেন পুরো কমিউনিটিকে। সো এই বইটি আপনারা সবাই কিনবেন, বইটি রাখবেন। এবং আমি মনে করি যে উনি যে শুনুন, একটা বই লেখা শুধু নিজের নেম অ্যান্ড ফেম নেই, এর মধ্যে ক্রিয়েশন ইনভলভ, রিসার্চ ইনভলভ, সময় ইনভলভ, মানি ইনভলভ, এবং আমাদের প্রত্যেকেরই সহযোগিতা করা উচিত। আমি আশা করি আপনারা সহযোগিতা করবেন। বইটির নাম আবার বলে দিচ্ছি, সিন্স দি প্যান্ডেমিক, এ গাইড টু মেন্টাল ওয়েলবিং ইন এ চেঞ্জ ওয়ার্ল্ড। এই পরিবর্তিত বিশ্বে যে একটা মেন্টাল ভালোভাবে, মানসিকভাবে কীভাবে ভালো থাকতে পারবেন, এই বিষয়টি বইয়ের মধ্যে আছে। আজকে এ পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।